নমস্কার, অন্বেষার ইউটিউব চ্যানেলে আবার আপনাদের সকলকে স্বাগতম। আবার আমরা চলে এসেছি আজকে একটি বিশেষ এপিসোড নিয়ে। আবার আমরা মুক্ত মনে আলোচনা করব বর্তমান পরিস্থিতি। বর্তমানে পেহেলগামের জঙ্গি আক্রমণ, তারপর অপারেশন সিঁদুর এবং আমাদের উপমহাদেশ সেই পাকিস্তান ভারতবর্ষের সম্পর্ক, উত্তেজনা এবং তার ইতিহাস নিয়ে বিশ্লেষণ করব। আমাদের সঙ্গে আজকে রয়েছেন আমাদের বিশেষ অতিথি শ্রী সব্যসাচী বাগচি স্যার, এবং উনি বিশ্লেষণ করবেন আমাদের এই উপমহাদেশের ইতিহাস এবং এই ডিস্টার্ব ইতিহাস নিয়ে। চলুন শুরু করছি আজকের এপিসোড। এবং শুরুর আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করে আমাদের সঙ্গে থাকুন। নমস্কার, অন্বেষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগতম। আমরা আবার চলে এসেছি আমাদের নতুন এপিসোড নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী সব্যসাচী বাগচি স্যার। ওনার সঙ্গে আমরা আজকে আলোচনা করব বর্তমানের সবচেয়ে আলোচিত বিষয়, ভারতবর্ষের পাকিস্তানের সঙ্গে বর্তমান যুদ্ধ পরিস্থিতি, অপারেশন সিঁদুর, পেহেলগাঁয়ের জঙ্গি আক্রমণ, কিন্তু তার পেছনের যে ইতিহাসটা রয়েছে, উপমহাদেশের যে এই উত্তেজনাময় একটা ইতিহাস, সেই ইতিহাসের বিষয়ে উনি বিশ্লেষণ করবেন। চলুন আমরা আজকের এপিসোড শুরু করছি, কিন্তু তার আগে আপনাদের সকলকে আরেকবার অনুরোধ যে যারা আমাদের এই চ্যানেলটা এখন অব্দি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কমেন্টস এবং লাইকের মাধ্যমে আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করুন। শুরু করছি আজকের অনুষ্ঠান। হ্যাঁ, আচ্ছা, এই অবস্থাটা, এই নিয়ে আপনার বিশ্লেষণ কি? আসলে এই অবস্থাটা বুঝতে গেলে এই দেশগুলি, যে দেশগুলির নাম আমরা শুনলাম আর কি, মূলত এই উপমহাদেশের ভারত, পাকিস্তান, বাংলাদেশ, তাদের সাম্প্রতিক অবস্থা এবং অবশ্যই এশিয়ান কান্ট্রি হিসাবে চায়নার সাম্প্রতিক অবস্থান এবং এর পেছনে যে ইতিহাস, সেই ইতিহাস আমাদের জানা খুব জরুরি। তবে প্রথমে আমি একটা কথা বলে নিই, যেটার উপর ভিত্তি করে আজকের এই আলোচনা। আমরা ধর্ম বিরোধিতা, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, এই ভাগ নিয়ে আমরা এই বিষয়টাকে দেখতে চাই না। আমরা এই বিষয়টাকে দেখতে চাই একটা মূল সূত্রের উপর। সেই সূত্রটা আপনাদের কাছে প্রথমেই বলে নিতে চাই। সেই সূত্রটা হচ্ছে আন্তর্জাতিকতাবাদ। এই আন্তর্জাতিকতাবাদের কথা যারা বলেছিলেন, আমরা এই আলোচনার শেষে দেখতে পারবো যে এই আন্তর্জাতিকতা বিষয়টা কতটা গভীরভাবে এই যুদ্ধগুলির সাথে জড়িত এবং গোটা পৃথিবীর বিভিন্ন যে ঘটনা, যে সন্ত্রাসের ঘটনা, যুদ্ধের ঘটনা, জমি দখলের ঘটনা, তার সাথে যুক্ত। এখন আন্তর্জাতিকতাবাদের কথাটি সবচেয়ে বেশি প্রচলিত যে মানুষটির মাধ্যমে, বা যে দুটি মানুষের মাধ্যমে, সেই দুটি মানুষ হলেন কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস। কিন্তু আমরা এটা ভুলে যেতে পারি না, আমাদের দেশের এবং এই বাংলার মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে গোটা পৃথিবী চেনে তার কর্মের জন্য, তিনি তো খালি গল্প, উপন্যাস, কবিতা লেখেননি, সাথে সাথে তিনি এই সমস্ত বিষয়গুলো, সেই সময়ের বিষয়গুলোকে তিনি বিশ্লেষণ করেছেন এবং উনি সময়ের থেকে অনেকটাই এগিয়েছিলেন। উনি সেদিন যে কথাগুলি বলেছিলেন সেগুলি আজকেও আমাদের মনে হয় যে এই সময় সেগুলি খুবই বাস্তব। তো তিনি জাতীয়তাবাদের বিরোধিতা বারবার করেছিলেন, সেটা ভারতবর্ষের ক্ষেত্রে নয়, পৃথিবীর বিভিন্ন দেশের ক্ষেত্রে। সেই সময় প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন জাপান বারবার চায়নাকে আক্রমণ করছিল, তখন তো চায়না এরকম শক্তিশালী চায়না ছিল না, তখনও তিনি এই আন্তর্জাতিকতাবাদের কথা বলেছিলেন এবং তিনি বলেছিলেন জাতীয়তাবাদ মূলত ডিকটেটরের জন্ম দেয়। এই কথাটা তিনি ভালো বারবার বলেছেন। সেটা আমরা আমাদের আলোচনার মাধ্যমে একদম শেষে আসবো। এবং আরেকটি লোকের কথা না বললেই নয় আর কি, আমাদের সামনে যিনি আছেন, যিনি এখনো গোটা পৃথিবীর সমস্ত দেশে পরিচিত এবং অনেক দেশের মানুষ, সংগ্রামী মানুষ, তার যে ফিলোসফি সেটাকে এখনো পার্টিনেন্ট বলে মনে করে, তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী, যিনি আন্তর্জাতিকতাবাদের ব্যাপারটাকে খালি থিওরি হিসেবে রাখেননি, তার যে কর্ম, সাউথ আফ্রিকায় গিয়ে তার যে কাজ এবং পৃথিবীর বিভিন্ন দেশ সম্বন্ধে তার যে কথা বলা, বা রাশিয়ার পরিপ্রেক্ষিতে তার মূল্যায়ন,
টলস্টয়ের লেখার বিশ্লেষণ, সেগুলো দিয়ে তিনি আন্তর্জাতিকতাবাদের কথাটা ভীষণভাবে ফুটিয়ে তুলেছিলেন। আমরা আজকের আলোচনার মধ্যে দেখার চেষ্টা করব যে আমরা এই সমস্যার থেকে বেরোতে গেলে এই কথাগুলি কিন্তু ভীষণভাবে প্রণিধানযোগ্য। এবার ভারত, পাকিস্তান, বাংলাদেশ, চায়না, এই চারটে রাষ্ট্রের কথা বলছি। একটু বিশ্লেষণ করলেই দেখা যায় যে এর মধ্যে তিনটি দেশের কোনো গণতান্ত্রিক কাঠামো নেই সেই অর্থে। পাকিস্তানে তো নেই, একদমই নেই, কারণ পাকিস্তানে 1947 সালের পর স্বাধীন হলো, 1947 পাকিস্তান, তার 23 বছর পরে 1970 সালে তাদের প্রথম নির্বাচন হয়। সুতরাং গণতন্ত্রকে সেখানে চেপে রাখা হয়েছিল 23 বছর ধরে, এবং 1970 সালে যখন নির্বাচন হয় সেই সময় যারা গরিষ্ঠ সংখ্যক আসনে জয়লাভ করেছিলেন, আওয়ামী লীগ, তাদেরকে ক্ষমতা দেওয়া হয় না, তাদেরকে প্রত্যাখ্যান করা হয়। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জন্ম, সেই ইতিহাস আমরা জানি, সেগুলোর মধ্যে আমরা এখন ঢুকছি না। এবার আসুন চায়নার ব্যাপারে। চায়নায় কোনো গণতন্ত্র নেই, সেটা আমরা জানি। মানে ডেমোক্রেটিক সেট আপ বলে কোনো জিনিস চায়নায় নেই, কারণ সেখানে নির্বাচন হয় না। মানুষ ঠিক করতে পারে না যে আমাদের দেশের নীতি কি হবে, দেশে কারা নেতৃত্ব দেবেন, করতে পারে না। একমাত্র কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরো সেগুলো ঠিক করেন, আর কেউ করেন না। তো এখন বা এই প্রসঙ্গে আরেকটা কথা বলা খুব জরুরি। 1915 সালে রোজা লুক্সেমবার্গ, একজন মহিলা, তিনি গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তিনি কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত ছিলেন, একটি দেশের কমিউনিস্ট পার্টি না, তিনি রাশিয়ান কমিউনিস্ট পার্টি, জার্মান কমিউনিস্ট পার্টি, পোলিশ কমিউনিস্ট পার্টি, সবগুলির সাথে যুক্ত ছিলেন। সেই রোজা লুক্সেমবার্গ যখন রাশিয়ায় বিপ্লব হলো, যেটাকে বিপ্লব বলা হয়, রাশিয়ার বিপ্লব আমরা এখানে বিশ্লেষণ করতে চাইছি না, কিন্তু রাশিয়ার বিপ্লবের মূল নেতৃত্ব ছিলেন লেনিন। তো লেনিন যখন রাশিয়ার রাষ্ট্র ক্ষমতা দখল করলেন তার মেনশেভিক পার্টির মাধ্যমে, এবং কমিউনিস্ট পার্টি সেখানে শাসন ক্ষমতায় এলো, তখন তাকে যে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন রোজা লুক্সেমবার্গ, তাতে তিনি বলেছিলেন, আপনাকে অজস্র ধন্যবাদ, আপনি শ্রমিক শ্রেণীর একটা নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে পেরেছেন রাশিয়ায়, কিন্তু এবার কিন্তু আপনাকে গণতন্ত্রে ফিরতে হবে, এটা আমার অনুরোধ। কারণ গণতন্ত্রই হচ্ছে মানুষের অধিকার রক্ষার মূল সেতু। এবার প্রলেতারিয়েতের একনায়কতন্ত্র বা সর্বহারার একনায়কতন্ত্র যেটা আপনারা বলছেন, সেটা প্রকৃতপক্ষে সর্বহারার একনায়কতন্ত্র নয়, সেটা হচ্ছে পলিট ব্যুরোর একনায়কতন্ত্র। মানে সেই ভদ্র মহিলা রোজা লুক্সেমবার্গ সেই 20 শতাব্দীর প্রথম ভাগে রাশিয়ার বিপ্লবের পরে যে অমোঘ সত্যি কথাটা বলেছেন, আজকে গোটা পৃথিবীতে সেটা পরিষ্কার। আজকে চায়নার দিকে তাকালেই আমরা বুঝতে পারি সেখানে কোনো গণতন্ত্র নেই, সেখানে ডিক্টেটরশিপ অফ প্রলেতারিয়েট যেটা বলা হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি ডিক্টেটরশিপ অফ কমিউনিস্ট পার্টি বা ডিক্টেটরশিপ অফ পলিট ব্যুরো। এটা নিয়ে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব আমাদের মধ্যে নেই। আমরা এর অনেক উদাহরণ দিতে পারি। চায়না, আমরা কেন চায়নাকে বলছি এরকম, কারণ যেখানে নির্বাচন হয় না, যেখানে মানুষের অধিকার নেই শাসন ক্ষমতায় অংশগ্রহণের করার, যেখানে মুষ্টিমেয় কিছু লোক শাসন ক্ষমতা দখল করে থাকে, সেটা ডিক্টেটরশিপ ছাড়া কিছু বলে আমরা মনে করি না। এবার বাংলাদেশের কথায় আসি। পাকিস্তানের মতন বাংলাদেশের অবস্থা নয়। বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে সেখানকার মানুষের একটা ভূমিকা বারবার কাজ করেছে, এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমার তো মাঝে মধ্যে মনে হয় যে ভারতবর্ষের স্বাধীনতার সময় স্বাধীনতা আন্দোলনে প্রাথমিকভাবে মহাত্মা গান্ধী ভারতবর্ষে ফিরে আসার আগে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের ভূমিকা সবচেয়ে বড় ছিল, এবং বাংলাদেশেও যেখানে গণতন্ত্রকে ধরে রাখার ক্ষেত্রে বাঙালিদের কিন্তু একটা অপরিসীম প্রচেষ্টা আছে, এবং তারা কিন্তু রক্তের বিনিময়ে তাদের গণতন্ত্রকে ধরে রাখার চেষ্টা করে। তার সত্ত্বেও যেটা মূল ব্যাপার, যে আর্মি বা
সৈন্যরা দেশের সীমানা রক্ষা, দেশকে রক্ষা করার কাজে ব্রতী থাকার কথা। বাংলাদেশেও কিন্তু আর্মিরা সেখানকার রাজনীতির মধ্যে ঢুকে পড়ে, এবং যে দেশ আর্মিদের দ্বারা পরিচালিত হয় সে দেশে গণতন্ত্র ধরে রাখাটা খুবই শক্ত। তো বাংলাদেশেও তাই হয়েছে। বাংলাদেশে দুজন কেন, দুজনের বেশি নেতৃত্ব, আমরা দুজনের নাম জানি, একজন মুজিবুর রহমান আর একজন হচ্ছেন জিয়াউল হক। দুজন কিন্তু আর্মি কুতে মারা গেছেন, আর্মিদের হাতে মারা গেছেন এবং আর্মি ক্ষমতা দখল করেছেন। এবং জিয়াউল হক নিজেই তো আর্মি প্রধান ছিলেন, তিনি ক্ষমতায় এসছেন। মুজিব হত্যার সময়ও তার একটা ঋণাত্মক ভূমিকা ছিল, সে কথা আমরা জানি। এবার আসি পাকিস্তানের কথায়। কেন পাকিস্তানের আজকে এই অবস্থা? পাকিস্তান 1947 সাল থেকে 1970 সাল পর্যন্ত কোনো নির্বাচন করেনি। সেখানে কিন্তু আর্মির একটা বিরাট ভূমিকা ছিল, আর্মিদের ভূমিকা ছিল নির্বাচন হয়নি। এবং নির্বাচনের পরে পাকিস্তানে যে সরকারগুলি এলো, তারা কি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকতে পারলো? কখনোই নয়। সেখানে আর্মি প্রধান তারা যা যা মনে করেছে তাই করেছে। এবং পাকিস্তানের যে নিজস্ব সংস্থা, তাদের যে গুপ্তচর সংস্থা বলা হোক বা যাই বলা হোক, সেটা হচ্ছে আইএসআই কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীর দ্বারা পরিচালিত হয় না, সেখানকার সেনা প্রধান আইএসআই কে পরিচালিত করে। এবার আমরা পেছনের ইতিহাসে চলে যাই। পাকিস্তানকে বিভিন্ন সময় ব্যবহার করেছে আমেরিকা ও ইউরোপিয়ান দেশগুলো। এটার ক্ষেত্রে কোনো মিথ্যা নেই। আজকে যে পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী তিনি বলে ফেলেছেন বলে তাকে ট্রোল করা হচ্ছে, তিনি সত্যি কথা বলেছেন। 3 দশক ধরে পৃথিবীর যে শক্তিশালী দেশগুলি, মূলত আমেরিকা এবং অবশ্যই ওয়েস্টার্ন কান্ট্রি এবং ব্রিটেন, এরা পাকিস্তানকে বাধ্য করেছে জঙ্গিদের সাহায্য করার জন্য। কারণ যে কাশ্মীর নিয়ে আজকে আলোচনা হচ্ছে, কাশ্মীর তো 1947 সালের পরবর্তীকালে কাশ্মীরের দখল নিয়ে নিয়েছে ইন্ডিয়া, 2/3 দখল নিয়ে নিয়েছে এবং পাকিস্তান 1/3 দখল নিয়ে নিয়েছে। তারপর এবার আমরা যদি দেখি, সেই যে কাশ্মীরে জঙ্গি হানা বা এই ধরনের কাজকর্ম, সেটা শুরু হয়েছে কিন্তু তার অনেক পর থেকে। তো পাকিস্তান তখন জঙ্গিদের মদত দিচ্ছে বা করছে। আমরা দেখেছি, আমি যখন কলেজে পড়ি বা আমি যখন চাকরি পেয়েছি সেই সময়, 90-এর দশকের প্রথম দিকে, তখন দেখেছি যে সবাই কাশ্মীরে হই হই করে ঘুরতে যেত। কিন্তু সেটা একসময় বন্ধ হয়ে গেল কারণ জঙ্গিরা ঢুকতে শুরু করলো। কিভাবে ঢুকলো, কিভাবে পাকিস্তান সেই জঙ্গিদের মদত দিল? তার কারণ এই যে জঙ্গি সংগঠন, এগুলো তৈরি করা হয়েছিল হচ্ছে আমেরিকা, ওয়েস্টার্ন কান্ট্রি এবং ব্রিটেন, এদের ছত্রছায়ায়, এদের ফান্ডিং এ এবং এদের স্বার্থে। কি থাকবে এদের স্বার্থ হচ্ছে পাকিস্তান যে দেশটা, তার ভৌগোলিক অবস্থানটাকে বুঝতে হবে। একটা হচ্ছে ভারত মহাসাগর একদিকে, আর পাকিস্তান বর্ডার শেয়ার করছে কাদের সাথে? চায়না, ইন্ডিয়া, ইরান, আফগানিস্তান। এবার ঐতিহাসিকভাবে ইরান, চায়না, আফগানিস্তান এরা কখনোই আমেরিকা বা ইউরোপিয়ান লবির সাথে ছিল না। এবং রাশিয়া সেই সময় ভেঙে যায়নি, রাশিয়ার সেই পুরনো কাঠামো ধরে রেখেছে। এই সবগুলোকে কমব্যাট করার জন্য পাকিস্তানকেই হাতিয়ার হিসাবে ধরার চেষ্টা করেছে এই ইউরোপিয়ান কান্ট্রি এরা। এবং পাকিস্তানে জঙ্গিবাদ শুরু হলো, জঙ্গিদের ট্রেনিং শুরু হলো, সবকিছু শুরু হলো। এই যে তালিবান যাদের কথা বলা হচ্ছে, এদেরকে পাকিস্তানি জন্ম দেওয়া হচ্ছে, এদের ট্রেনিং হচ্ছে পাকিস্তানে। তালিবানের বড় শিবির ছিল, তো সেটা কে করেছে? পাকিস্তান অত পয়সা কোথায় পাবে? এ তো আমেরিকার পয়সা। আমেরিকা তালিবানদের কাজে লাগিয়েছে। রাশিয়া তখন আফগানিস্তানকে জোর করে, এটাও ভাবার বিষয়, রাশিয়া জোর করে, ওখানে কোনো রেভলিউশন হয়নি, জোর করে লাল ফৌজ ঢুকিয়ে সেই দেশটাকে কমিউনিস্ট কান্ট্রি হিসেবে ডিক্লেয়ার করেছিল। এবার তাদেরকে উৎখাত করার জন্য আমেরিকা ডাইরেক্ট রাশিয়ার সাথে যুদ্ধে যেতে পারছে না, কারণ শক্তির দিক থেকে দুজনেই সমান। পাকিস্তানের উপর এই দায়ভারটা বা এই কর্তব্য সাধনটা চাপিয়ে দিয়েছিল। এবং পাকিস্তান, ভারতবর্ষের সাথে পাকিস্তানের যে বৈরিতা, তাকে পাকিস্তানকে কোনো একটা বড় শিবিরের আশ্রয়ে থাকতেই হবে। কারণ পাকিস্তানের যে অর্থনৈতিক অবস্থা, পাকিস্তানের দেশটা ভাগ হওয়ার পর থেকে অর্থনৈতিক অবস্থা, তাদের নিজেদের দেশের যা গন্ডগোল, বেকার সমস্যা এবং ক্রমান্বয়ে আর্মি অফিসিয়ালদের যে ডমিনেন্স,
সবচেয়ে বড় কথা আমরা কেউ জানি না পাকিস্তানের সবচেয়ে বড় লোক কারা। আমাদের এখানে আমরা বড় লোক বলতে আম্বানি, আদানি বা টাটা, বিড়লা এদের কথা বলি। পাকিস্তানের বড় লোকদের মধ্যে গরিষ্ঠ সংখ্যক হচ্ছে আর্মি অফিসিয়াল, এবং চিফ অফ আর্মি যিনি, তিনি ব্যবসায়ীদের কন্ট্রোল করেন। তার নিজস্ব ব্যবসা আছে। তারা যে জীবনযাপন করেন সেটা সে আমাদের ভারতবর্ষের আর্মি চিফও একটা ভালো জীবনযাপন করেন, কিন্তু ব্যাপারটা পাকিস্তানের আর্মি চিফদের মতো নয়। সেখানকার রিটায়ার্ড যারা আর্মি চিফ তারাও প্রচুর পয়সা, কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষের অবস্থা কিন্তু ভীষণ খারাপ। প্রথম কথা, এডুকেশন ছিল না। সেই অবস্থায় আমেরিকা পাকিস্তানকে ব্যবহার করছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলো পাকিস্তানকে ব্যবহার করছে, ব্রিটেন পাকিস্তানকে ব্যবহার করছে, চায়না, ইরান, আফগানিস্তান কে আটকে দেওয়ার জন্য বা তাদের বিরুদ্ধে ব্যবহার করছে, এবং এখানকার যে ভারত মহাসাগর, সেই ভারত মহাসাগরের যে জলপথ সেটাকে আয়ত্তে আনার জন্য। সেটা আমরা ভারতের কি ভূমিকা? ভারতের ভূমিকা বলতে ভারতের এখানে ভূমিকা পালনের কিছু ছিল না। ভারত রাশিয়ানপন্থী বলেই ছিল, রাশিয়ানপন্থী বলে। আর ভারত কিন্তু যখন রাশিয়ার বিরুদ্ধে যে এইভাবে জঙ্গিদেরকে উৎসাহিত করা হচ্ছে, তালিবানিদের ট্রেনিং দেওয়া হচ্ছে, এবং সেটা হচ্ছে আমেরিকান মস্তিষ্ক প্রসূত, হ্যাঁ, সেখানে ভারত সেই অর্থে আমেরিকার বিরোধিতাও করতে পারেনি হোল হার্টেড, কারণ আমেরিকাকে দরকার হয়। আর ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেটাও কিন্তু সদ্য স্বাধীন দেশ হিসাবে একটা প্রক্রিয়ার মধ্যে থেকে এগোচ্ছে। তখন একটা কথা খুব বলা হয় যে এই পাকিস্তানের সৃষ্টিটাও নাকি একটা বাফার কান্ট্রি হিসেবে ওই ইউএসএসআর যখন ছিল, অভিন্ন যেটা রাশিয়া ছিল, তার সঙ্গে ভারত ভূখণ্ডকে বিচ্ছিন্ন করে রাখা, বা আমেরিকার যেটা বলছেন একটা কন্ট্রোল করার জায়গা, সেটা কতটা সত্যি? হ্যাঁ, এটা তো সত্যি, এটা গোটা পৃথিবীর ক্ষেত্রে সত্যি। এই প্রসঙ্গটাতে আমরা আসবো পরে। তাহলে কি দেশভাগের ক্ষেত্রে এটা একটা কোনো এটা হচ্ছে ভূমিকা ছিল? যে পৃথিবীর যে কলোনিয়ালিজম, যেটা আর কি, হ্যাঁ, অধিকার, অন্য দেশের ভূখণ্ড, অন্য দেশের জায়গা, তাদের প্রশাসন দখল করার যে প্রচেষ্টা, এবং আমরা দেখব এই যে কলোনিয়ালিজম পৃথিবীর মুখে এসছে, সেটা কিন্তু এখানে আমি একদম উল্লেখ করছি, সেটা হচ্ছে সো কল্ড সাদা চামড়ার লোকেরা। তারা গোটা পৃথিবীর দরিদ্র, অর্ধশিক্ষিত, অনুন্নত দেশগুলোকে অধিকার করেছিল। ব্রিটেন 1 নম্বরে ছিল, কিন্তু আরো অন্যান্য ফ্রান্স, স্পেন থেকে শুরু করে ডাচ থেকে শুরু করে ইউরোপিয়ান কান্ট্রি গুলো, তারা সেগুলো দখল করেছিল। এই জায়গাটাতে আমি আসছি একটু পরে, কারণ এই জায়গাটা কিন্তু আমাদের আলোচনার একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে আজকে পাকিস্তানের এই অবস্থা কেন, আর ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক এটা কি কোনোদিনই ঠিক হবে না। আসলে আমরা যদি কোনো একটা নির্দিষ্ট দিক দিয়ে দেখি, আমরা যদি, আমি কেন আন্তর্জাতিকতাবাদের কথা বলছি, আমরা যদি আমাদের জাতীয়তাবাদের দিক দিয়ে দেখি, তাহলে আমরা এই সমস্যাটাকে বুঝতে পারবো না। আমরা যদি মানুষকে মানুষ হিসাবে দেখি, তাহলে এই সমস্যা থেকে বেরিয়ে আসার একটা পথ পাবো। এক্ষেত্রে কি সব বোঝাচ্ছে স্যার, একটা কোনো বিষয় হয় না যে কোথাও গিয়ে বা পাকিস্তান বাংলা ভারতের যে বৈরিকতার সম্পর্ক, তাতে উগ্র জাতীয়তাবাদের যে একটা উন্মেষ ঘটছে আমাদের জাতীয়তাবাদ আছে, তার বাইরেও অনেক কিছু আছে। উগ্র জাতীয়তাবাদের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা মানে যত এখানে জঙ্গি আক্রমণ হচ্ছে। আসার আগে আমি আগে কাশ্মীর প্রসঙ্গটা এবং পাকিস্তানের সাথেই, পাকিস্তান কিভাবে এই জায়গায় এলো। পাকিস্তান তো জঙ্গি দেশ হিসাবে তৈরি হলো, সেটা হচ্ছে তাদেরকে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলে আসলো যে, হ্যাঁ, ওই জায়গাটা পাকিস্তান গেল। তার কারণ হচ্ছে যে পাকিস্তানকে ব্যবহার করা হলো, এবং পাকিস্তানে জঙ্গি শিবির তৈরি হলো। সে তালিবান হোক, লস্করে তৈবা হোক, জৈশে মোহাম্মদ হোক, এবং এদের আবার অনেকগুলো ছায়া সংগঠন। এরা কি শুধু ভারতের সঙ্গে এই কনফ্লিক্টের জন্যই তৈরি হলো, কাশ্মীরের জন্যই? পাকিস্তানকে, মানে পাকিস্তান আজকে যে পাকিস্তানের জায়গায় এসছে, সে আমি সেটাই বলতে চাইছি, পাকিস্তান যে খুব সক্রিয়ভাবে, খুব ভেবে চিন্তে এই জায়গাটা এসছে তা নয়, এবং পাকিস্তানের এই জায়গাটার থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। আসলে এরা এদের স্বার্থে পাকিস্তানকে ব্যবহার করেছে, এবং পাকিস্তানে যেহেতু কোনো গণতন্ত্র ছিল না, আজকে ভারতবর্ষে আমরা মোদি গভর্নমেন্ট বা বিজেপি গভর্নমেন্টকে যাই বলি না কেন, আমেরিকাকে রিজেক্ট করার মতন একটা জায়গা আছে, কারণ একটা গণতান্ত্রিক পরিবেশে বা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে তারা নির্বাচিত হয়ে এসছে। কিন্তু পাকিস্তানে যেহেতু কোনো গণতন্ত্র ছিল না, মূলত মিলিটারি রিজম সেখানে চলছিল,
সেই জন্য আমেরিকা এসে কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী বা এদের সাথে কথা বলতো না। আমেরিকা এসে সরাসরি পারভেজ মুশারফ বা তার মতন যারা সেনা প্রধান ছিল তাদের সাথে সরাসরি কথা বলতো। এবং সেই জায়গা থেকে পাকিস্তানকে যে ব্যবহার করা শুরু করলো পশ্চিম দেশগুলো, হ্যাঁ, মূলত ইরানের বিরুদ্ধে, আফগানিস্তানের বিরুদ্ধে বা রাশিয়ান আফগানিস্তান বলা যেতে পারে তাদের বিরুদ্ধে, হ্যাঁ, বা চায়নার বিরুদ্ধে, অবশ্যই চায়নার বিরুদ্ধে, কারণ চায়না আস্তে আস্তে একটা বৃহৎ শক্তি হয়ে উঠে দাঁড়িয়েছে তখন, তাদের বিরুদ্ধে ব্যবহার করা শুরু করলো। পাকিস্তানে কিন্তু সেই জঙ্গিবাদের আতুর ঘর সেই সময় শুরু হলো। ওইদিকে আরেকটা জায়গায় কিন্তু জঙ্গিদের অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা পাকিস্তানিরা যাকে বলে আজাদ কাশ্মীর, আর আমরা যাকে বলি পাক অকুপাইড কাশ্মীর, এবং গোটা পৃথিবী বলে পাক অ্যাডমিনিস্ট্রেটিভ কাশ্মীর আর ইন্ডিয়া অ্যাডমিনিস্ট্রেটিভ কাশ্মীর। তো সেইখানে মানুষ কিন্তু, যেহেতু তাদের আলাদা করে দেওয়া হচ্ছে, দুটো ভাগ হয়ে গেছে, তাতে তাদের কোনো ভূমিকা ছিল না, দুটো রাষ্ট্রের ভূমিকা ছিল, তাদের মধ্যে বিক্ষোভ হতে শুরু করেছে। মূলত ওই দিকে বিক্ষোভ শুরু হয়েছে। এবং আমাদের যে কাশ্মীর, শ্রীনগর বেস্ট যে কাশ্মীর, সেখানেও মানুষের মধ্যে বিক্ষোভ আছে, তার পেছনে একটা ধর্মীয় কারণ আছে, সেই ইতিহাসটাতে আমাদের আসতে হবে। কিন্তু আমি বলছি, আমার বক্তব্য হচ্ছে ওটা যে জঙ্গিদের যে আতুর ঘর পাকিস্তানে তৈরি হয়েছে, তার পেছনে ইউরোপিয়ান কান্ট্রি এবং মূলত আমেরিকা এবং ব্রিটেনের একটা বড় ভূমিকা আছে। এটাই আমার বক্তব্যের মূল বিষয়। এখান থেকে আমরা কেন জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদের কথাটা বলছি সেই জায়গায় যাওয়ার চেষ্টা করব। এবার কাশ্মীর কি ছিল? কাশ্মীর যখন 1947 সালে ভারত পাকিস্তান ভাগ হয়, তখন কাশ্মীরের, এটা আমরা অনেকেই জানি না, কাশ্মীরের মূল জনসংখ্যার 20% ছিল নন মুসলিম। তার মধ্যে হিন্দু ছিল, শিখ ছিল, এরাই মূলত ছিল, নন মুসলিম ছিল। এবার কাশ্মীরে কারা শাসন করেছে? কাশ্মীরে মুঘলরা শাসন করেছে। কাশ্মীর মুঘলদের পরে আফগানিস্তানের রাজা বা আকবরিস্তানের নেতৃত্ব, তারা কাশ্মীর ধরে কাশ্মীরকে শাসন করেছে। শিখরা কাশ্মীর শাসন করেছে। এবং স্বাধীনতার সময় 1947 সালে ডোগরা বংশের রাজা যে আর কি হরি সিং, তিনি কাশ্মীরকে শাসন করছেন। এবার ব্যাপারটা আমরা যদি কাশ্মীর নিয়ে বিশ্লেষণ করতে চাই, তাহলে হরি সিং রিজেক্ট করে দিলেন। তিনি বললেন, আমি ভারতের দিকেও যাব না, পাকিস্তানের দিকেও যাব না। কারণ ভারত পাকিস্তানের মাঝখানে যে প্রিন্সেস স্টেট গুলো ছিল, তার বেশিরভাগই ভারত বা পাকিস্তানের দিকে, বেশিরভাগ ভারতের দিকে এসছে, দু একটি পাকিস্তানের দিকে গেছে। কিন্তু কাশ্মীর এবং কাশ্মীরের হরি সিং বলে দিল যে, যেমন সুইজারল্যান্ড আছে ইউরোপিয়ান কান্ট্রির মাঝখানে, সেটা তো তার সৌন্দর্যের জন্য বিখ্যাত, তার একদিকে জার্মান আছে, ফ্রান্স আছে, নেদারল্যান্ডস আছে, সেরকম আমরাও এইটা সুইজারল্যান্ডের মতন একটাই, যে জম্মু ও কাশ্মীর, ওটা কাশ্মীর আমরা বলি কিন্তু কিন্তু স্টেটটা ছিল জম্মু আর কাশ্মীর, সেটা আমাদের সাথে থাকলো, রিজেক্ট করলো। আর নেহেরু গান্ধীর শিষ্য, তার মধ্যে আন্তর্জাতিকতাবাদের ছিটেফোঁটা ছিল, তার দৃষ্টিভঙ্গির মধ্যে একটা সমস্ত মানুষের প্রতি যে সমতার দৃষ্টিভঙ্গি সেটা ছিল। অনেকে তাকে বলতো যে তিনি নাকি কমিউনিস্ট মনোভাবাপন্ন ছিলেন। তিনি এটা মেনে নিয়েছিলেন। হরি সিং যখন ভারতের পক্ষে এলেন না, তিনি মেনে নিয়েছিলেন, যার জন্য এখনো মাঝে মধ্যেই মোদি নেহরুকে তুলে বলে কাশ্মীরের এই অবস্থার জন্য নেহরু দায়ী। কারণ মোদির সেই আন্তর্জাতিক যে ভূমিকা ছিল নেহরুর, বা নেহরু নিজেকে প্রতিষ্ঠিত করার পর যে ভূমিকা ছিল, দেশ এবং মানুষের পক্ষে কাজ করার যে ভূমিকা ছিল, সেটা তার মধ্যে নেই একদমই। তিনি সবসময় হিন্দু জাতীয়তাবাদের উপর নির্ভর করে তিনি রাজনীতি করেছেন। ঠিক আছে, সেই প্রসঙ্গে আমি এখন আসতে চাই, আমি সংকীর্ণ রাজনীতির কথায় আসতে চাইছি না। এই সময় কিন্তু আমরা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, আসল ভুলটা করলো কে? পাকিস্তান। আসল ভুলটা করলো পাকিস্তান। সেটা হচ্ছে কাশ্মীরি ট্রাইবালদের অর্গানাইজ করে, তাদেরকে সাহায্য করে, তাদের অস্ত্র দিয়ে তাদেরকে হরি সিং এর কাশ্মীর, ভারতবর্ষের কাশ্মীর নয় কিন্তু, হরি সিং এর কাশ্মীরকে আক্রমণ করার জন্য প্ররোচিত করলো। এবং ট্রাইবালরা হুড় হুড় করে সেই অস্ত্র নিয়ে
যেহেতু কাশ্মীরে হরি সিং এর তো সেই রকম কোনো সেনাবাহিনী ছিল না। হ্যাঁ, ওটা একটা প্রিন্সলি স্টেট ছিল। এবং এটা কি ৪৭ সালে? হ্যাঁ, 47 সালে, 48 সালে দেশ হ্যাঁ, ভাগের পর। এসে, হ্যাঁ, দেশ ভাগের পর, আফটার ইন্ডিপেন্ডেন্স, যখন হরি সিং একাই বললো যে আমরা আলাদা থাকবো। অনেকেই আলাদা থাকবো বলেছে, পরে যুক্ত হয়েছে যে কোচবিহার, সেটাও ছিল প্রিন্সিপাল স্টেট। তার রাজাও বলেছিল না আমি জয়েন করবো না, কিন্তু 2-3 দিন বাদে জয়েন করেছে। হায়দ্রাবাদে, এগুলো আমরা জানি। বালুচিস্তান যেটা পাকিস্তানের অংশ, সেই বালুচিস্তানও জয়েন করতে রাজি হয়নি, এবং কিন্তু তাদেরকে প্রায় জোর করেই জয়েন করা। সেই ইতিহাস আমরা এখন আর আলোচনা করতে চাইছি না। এবার ওই দিক থেকে, যেহেতু ওই দিক থেকে আক্রমণটা শুরু হলো, তারা এসে আক্রমণ করলো এবং শ্রীনগরে ঢুকে গেল। তখন নেহেরুকে বলা হলো, হরি সিং বললেন যে তুমি আমাদের প্রোটেক্ট করো সৈন্যবাহিনী দিয়ে, কারণ আমরা এই শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারবো না। তখন নেহেরু বললেন তাহলে তোমাকে লিখিত দিতে হবে যে আমরা ভারতের সাথে যুক্ত হচ্ছি, হ্যাঁ, তাহলে আমি তোমাকে প্রোটেক্ট করতে পারবো। নেহেরু একদম আন্তর্জাতিক আইনের জায়গায় চলে গেলেন। হ্যাঁ, উনি বললেন যে করতে হবে। হরি সিং তখন সেই ডিক্লারেশন দিল, এবং ভারতের সেনাবাহিনী গিয়ে সেই যে ট্রাইবাল যারা ছিল, যারা যুদ্ধ করে ঢুকে গেছিল, মূলত পাকিস্তানের এতে, পাকিস্তান সৈন্যরাও ট্রাইবালদের সাথে ঢুকেছিল, তাদেরকে সরিয়ে দিল। কিন্তু একটা জায়গায় গিয়ে নদীর ওপারে তাদেরকে ঠেলে দিল, যখন ঠেলে দিয়ে সৈন্যবাহিনী আর তাদেরকে ধাওয়া করে, মানে গোটা মূল কাশ্মীর থেকে তাদের সরিয়ে দিল না, কিন্তু শ্রীনগর এবং আশেপাশে, মানে জম্মু ও কাশ্মীরের 2/3 অংশ দখল করে সৈন্যরা ওইখানে চলে গেল। সেইখান থেকে কাশ্মীরের দুটো ভাগ হয়ে গেল, একটা ওইদিকে পাক অকুপাইড কাশ্মীর, আর এদিকে ভারতবর্ষের কাশ্মীর, জম্মু এন্ড কাশ্মীর। এইখান থেকে গন্ডগোলটা শুরু হলো। তারপরেও কাশ্মীরকে দখল করার কেউ চেষ্টা করতো না বা করতো না, কাশ্মীরের টিকে থাকা খুব মুশকিল ছিল। কিন্তু এরকমটা হতেই পারতো, কাশ্মীর একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে টিকে যেতে পারতো যতদিন টিকতে পারতো, যদি পাকিস্তান ওই ভুলটা না করতো। এটা আমরা জানি না, এবং জানি না বলেই আমরা, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা খুব টুক্তমানা বলেন, তারা এই ইতিহাসটাকে রেকগনাইজ করেন না। এটা ঘটনা। এবং কাশ্মীরের 1/3 যখন ওদিকে চলে গেল, আশ্চর্যজনক ভাবে এক্সিস্টিং জম্মু আর কাশ্মীর, ভারতের দিকে যেগুলি আছে, যে অংশটুকু আছে, তার কিন্তু নন মুসলিম পার্সেন্টেজ আরো বেড়ে গেল। এইটা হচ্ছে কাশ্মীরের অবস্থা ওইখানে, এই জায়গায় গেল। তাই এখানে ভারতের ভূমিকা খুব খারাপ বা পাকিস্তানের ভূমিকা খারাপ, এইভাবে বিশ্লেষণ করতে চাইছি না। আমি ইতিহাসটা বললাম। হরি সিং চেয়েছিল স্বাধীনভাবে সেই স্টেটটা থাকবে, যেটা ব্রিটিশ আমলেও ছিল স্বাধীন একটা স্টেট হিসাবে, যদিও ওটা ব্রিটিশ কলোনিতেই পরিণত হয়েছিল। ব্রিটিশরা সেই রাজাদের যেমন ক্রিয়ানক হিসেবে রাখতো, সেরকম ভাবে ছিল। এবার পাকিস্তানের জঙ্গি যারা আজকে কাশ্মীরে এসে ঘটনা ঘটাচ্ছে, যারা পহেলগাঁওতে এই ঘটনা ঘটালো, মানে এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে তার পেছনে পাকিস্তানের কোনো ভূমিকা নেই। যতই গলা ফাটিয়ে সবাই চিৎকার করুক, নেই। যেমন আজকে পাকিস্তানে বারবার বলা হচ্ছে, পারভেজ মুশারফ যখন এলেন আর কি কার্গিল যুদ্ধের পর, তখন নাকি তিনি জঙ্গি ঈদের যে অ্যাক্টিভিটি, সেগুলো কমানোর চেষ্টা করতে থাকলেন। এটা কি সত্যি? কখনোই নয়। পাকিস্তান বারবার গোপন করার চেষ্টা করে গেছে এবং জঙ্গিদের উৎসাহিত করেছে। এবং কাশ্মীর, এবার পাকিস্তানের এই যে ভূমিকা, আমি যদি 2014 সালের পর থেকে আমাদের রাষ্ট্রের কি ভূমিকা সেটা যদি দেখতে শুরু করি, পাকিস্তান কিন্তু আমাদের রাষ্ট্রপতি যারা আছে, নরেন্দ্র মোদী, বিজেপি, এদের কাছে একটা সোনার খনি। কারণ পাকিস্তান ছাড়া নরেন্দ্র মোদীর যা কর্ম এখন পর্যন্ত, যা অ্যাক্টিভিটি, ভারতবর্ষের ইন্টারনাল অর্থনৈতিক অবস্থা যা, পাকিস্তান ছাড়া নরেন্দ্র মোদীর ভোটে জিতে আসা সম্ভাবনা খুবই কম। তাই পাকিস্তানের অবস্থায় জঙ্গি স্টেট হিসাবে যতদিন টিকে থাকবে, নরেন্দ্র মোদী ততদিন নিশ্চিন্তে থাকতে পারবেন। এবং প্রতিটা এই ধরনের, আজকে যদি 2জন লোককে কোনো জঙ্গি খুন করে যায়, আর যদি পাকিস্তানের সাপোর্টের জঙ্গি নাও হয়, আমাদের ভেতরে অত হচ্ছে, অনেক জঙ্গি অনেক মানুষকে খুন করে ফেলছে, অনেক হচ্ছে। সে উগ্র ইসলাম জঙ্গি হোক বা উগ্র হিন্দু জঙ্গি হোক, এরকম ঘটনা ঘটছে। তিনি সেটাকে বেস করে আবার 2-4টে গুলিগোলা চালাবেন যদি নির্বাচনের থাকে কাছাকাছি, এবং সেখান থেকে বেরোনোর চেষ্টা করবেন। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই ভারতবর্ষের। এবং ভারতবর্ষের মানুষের মধ্যে একটা হিন্দু জাতীয়তাবাদের প্রসার গড়ে উঠুক, এটা চান। নইলে পাকিস্তানের যে পাকিস্তান আজকে যে জায়গায় আছে, পাকিস্তান ওই জায়গা থেকে সরে যেতে পারবে না।
কারণ আমেরিকা এবং চায়না আজকে পৃথিবীর দুটো বড় ব্যবসাদার, বৃহৎ ব্যবসাদার। যেটা আমেরিকা একচেটিয়া ছিল, সেটা অস্ত্রের ব্যবসাদার। তারা অস্ত্র বিক্রি করতে চায়। সুতরাং তাদের অস্ত্র বিক্রির জন্য তাদের ভারত পাকিস্তানের যুদ্ধ চালিয়ে যেতে হবে, তাদের ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ আছে সেখানেও তাদের ভূমিকা রাখতে হবে। পৃথিবীর যেখানে গাজায় যে যুদ্ধ চলছে, গাজায় যে হচ্ছে হামাসদের হত্যা করার নামে নিরীহ মানুষদের হত্যা করা হচ্ছে, সেগুলো চালিয়ে রাখতে হবে। যদিও নরেন্দ্র মোদী এখন খানিকটা কোণঠাসা হয়ে গেছেন, কিন্তু তিনি যাকে গুরু ভাবতেন, আমেরিকার প্রেসিডেন্ট যাকে গুরু ভাবতেন, তাকে বন্ধু ভাবতেন, সে আজকে কিন্তু অন্যদিকে ঘুরে যাচ্ছে। তার কারণ হচ্ছে, সবচেয়ে আইরনি যেটা হচ্ছে, ভারত পাকিস্তানের সিজফায়ারের সমস্ত বিষয়টাকে সেইটা ট্রাম্প নিজের ঘাড়ে নিয়ে নিল, তার ভূমিকার কথা প্রচার করলো, সবকিছু করলো, এবং করে সঙ্গে সঙ্গে ভারতকে F-35 সেই বিমান অফার করছে ভারতকে সঙ্গে সঙ্গে। কারণ ভারতের যে অস্ত্র সম্ভার, তার গরিষ্ঠ অংশ আসে রাশিয়ার থেকে, ফ্রান্স থেকে, জার্মানির থেকেও কিছু নেওয়া হচ্ছে, আমেরিকার থেকে নিয়েছে, সেটা কিন্তু খুব কম। এটা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কারণ উনি পয়সা ছাড়া কিছু বোঝেন না, অর্থ ছাড়া কিছু বোঝেন না। তো এই জন্য উনি এখন পাকিস্তানপন্থী, মাঝে মধ্যে ভারতকে হুমকি দিচ্ছেন। পাকিস্তান, তার অস্ত্র বিক্রি করতে হবে, তার চায়নাকে ঠেকাতে হবে, তাকে ভারত মহাসাগরের দখল নিতে হবে। বাংলাদেশ তো স্কেপগোট হতে চলেছে।